গত কয়েক বছর যাবৎ পৃথিবী কিন্তু একের পর এক বিভিন্ন ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে যাচ্ছে এবং বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যে ইস্যু সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্রের ভিতরে কোনো মহাসংকট তৈরি হয় কিনা। সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে পারমাণবিক চুক্তিকে কেন্দ্র করে ইরানকে হুঁশিয়ারি প্রদান করেছে ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ইরান যদি নতুন করে কোনো চুক্তিতে না আসে তবে তিনি ইরানে হামলা চালাবেন এবং এই কথা শোনার পর স্বাভাবিকভাবেই ইরান হয়তো একটু নড়েচড়ে বসার কথা, কিন্তু সেই জায়গা থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি তিনি জানিয়েছেন যে আমরা প্রস্তুত, যদি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের হামলা এখানে চালানো হয় আমরা তো আর দাঁত ভাঙা জবাব দেব। এবং সেই সাথে তিনি এটা উল্লেখ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি সহ পশ্চিমাদের বিভিন্ন স্থাপনায় এই জায়গা থেকে আঘাত হানার মতো সক্ষমতা ইরানের বর্তমানে রয়েছে। এবং এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমরা রিসেন্টলি দেখতে পেলাম যে ভারত মহাসাগরীয় অঞ্চলে যেই মার্কিন রণতরী রয়েছে সেগুলোকে প্রস্তুত থাকার কথা বলেছে ডোনাল্ড ট্রাম্প। তার মানে মধ্যপ্রাচ্যকে তাহলে নতুন করে একটা মহাসংকটের মধ্যে যাচ্ছে যে দুইটা রাষ্ট্র ইরান এবং যুক্তরাষ্ট্র বহুদিন আগে থেকে তারা একে অপরের একেবারে শত্রু অবস্থায় রয়েছে, তারা কি মুখোমুখি কোনো সংঘাতে জড়াতে পারে? আপনার কি মনে হয় কেন এই সময় এই সংকটটা মাথাচাড়া দিয়ে উঠলো? এর পেছনের মূল কারণগুলো কি কি এবং ভবিষ্যতে কি হতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। চলুন আলোচনা শুরু করি। দেখেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র যেই দেশটাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করে সেটা হচ্ছে ইরান। কারণটা কি? ইরানের সক্ষমতা। ইরান কিন্তু শুধুমাত্র একটা অন্য সব মুসলিম দেশের মতো না, এদের সামরিক এবং প্রযুক্তিগত দক্ষতা বা সক্ষমতা অনেক বেশি, যেই ব্যাপারটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় চিন্তা করে। এবং শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, পশ্চিমা অন্যান্য রাষ্ট্রও কিন্তু চিন্তা করে এবং তারা এইটা চিন্তা করে বা এইটা করার চেষ্টা করে যে ইরান যাতে তার সক্ষমতা আর বৃদ্ধি করতে না পারে, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক শক্তির অধিকারী হয়ে উঠতে না পারে। এবং বর্তমান সময়ে কিন্তু যে আলোচনা সেটা এই পারমাণবিক চুক্তি কেন্দ্রিক। কথা হচ্ছে এই চুক্তির ব্যাকগ্রাউন্ডটা আসলে কি। তো এই পরমাণু চুক্তি কেন্দ্রিক বিষয়গুলো জানার জন্য আমাদের একটু পেছন দিকে যেতে হবে, সেটা হচ্ছে 1950-এর দশক। তো আমরা জানি যে 1979 সালের আগের যে ইরান ছিল সেই ইরানের সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এবং 1945 সালের পরে যখন পুরো পৃথিবীব্যাপী বিভিন্ন দেশ এই পরমাণু শক্তি অর্জন করতে শুরু করে, সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় 1950 সালে কিন্তু ইরানও এই পরমাণু কার্যক্রম শুরু করেছিল। সে সময় তারা বিদ্যুৎ, জ্বালানি কিংবা হচ্ছে আপনার চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রেই এই পরমাণু শক্তি ব্যবহার করবে এই কথা বলে গবেষণাটা শুরু হয়। সহায়তা কে করেছিল? মার্কিন যুক্তরাষ্ট্র। এবং তখন থেকে এটা এগিয়ে নিতে থাকে। কিন্তু 1979 সালে ইরানে একটা বড় ধরনের পরিবর্তন আসে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে, এবং তারপর সেখানে নতুন যারা ক্ষমতায় আসে তাদের সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে শত্রুতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তার মানে তখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তায় পড়ে যায় যে আমরা যে প্রযুক্তি ইরানকে শিখিয়ে আসলাম 50-এর দশক থেকে শুরু করে, এখন সেই প্রযুক্তি ব্যবহার করে সেই জ্ঞান কাজে লাগিয়ে যদি ইরান এই পরমাণু শক্তির অধিকারী হয়ে ওঠে সেটা তো আমাদের জন্য একটা হুমকি। এবং এই চিন্তা করে তারা সন্দেহ করতে থাকে যে ইরান কখন না জানি এই পরমাণু শক্তি অর্জন করে বসে। এবং আমরা খেয়াল করে দেখি যে 1979 পরবর্তী 10-12 বছর পরে কিন্তু আমরা দেখি যে ইরান তার এই পরমাণু কেন্দ্রিক গবেষণা বৃদ্ধি করতে শুরু করে। এবং এই যে পরমাণু কেন্দ্রিক গোপনে গবেষণা তারা চালাতে থাকে, এইটা প্রকাশিত হয়ে যায় 2002 সালের দিকে। 2002 সালে গোপন কিছু তথ্য সেখান থেকে ফাঁস হয় এবং তখন মার্কিন যুক্তরাষ্ট্র জানতে পারে যে ইরান খুব গোপনে পরমাণু শক্তি অর্জনের জন্য গবেষণা চালাচ্ছে এবং এই ব্যাপারে তারা যথেষ্ট কিছু ডেভেলপও করে ফেলেছে। এবং এরপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পুরো পশ্চিমা শক্তি নিয়ে ইরানের উপর জেঁকে বসে যে কোনোভাবেই তারা যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে। এবং এইটা থামানোর জন্য তখন তারা ইরানের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে, তাদের তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাদের বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাদের ব্যাংক ব্যবস্থা, অর্থনৈতিক কার্যক্রম, ব্যক্তি প্রতিষ্ঠান নানান কিছুর উপরে কিন্তু এই নিষেধাজ্ঞাগুলো দিয়ে ইরানের অর্থনীতিকে চেপে ধরার চেষ্টা করে। এবং এই ঘটনাগুলো যখন ঘটতে থাকে, যখন একেবারে বিভিন্ন দিক থেকে চাপে ইরানের অর্থনীতি সংকুচিত হয়ে যায়, তখন ইরান এরকম কথাবার্তা বলে যে আমরা আসলে এই পরমাণু শক্তি অর্জন করতে চাই না, আমরা আপনাদের সাথে একটা চুক্তিতে আসতে চাই, যে চুক্তির মাধ্যমে আমরা ঠিক কতটুকু কাজ কতটুকুভাবে করতে পারবো সেই ব্যাপারগুলো আমাদের জানিয়ে দেন এবং আমাদের উপর থেকে এই নিষেধাজ্ঞাগুলো তুলে নেন। তো এরকম একটা আলোচনা চলতে চলতে 2015 সালে গিয়ে সেই চুক্তিটা স্বাক্ষরিত হয়। তো 2015 সালে স্বাক্ষরিত সেই চুক্তির নাম হচ্ছে জয়েন্ট কম্প্রিহেন্সিভ অ্যাকশন অফ প্ল্যান। মানে এইটাতে পশ্চিমার 6টা বড় শক্তি এবং ইরান একটা চুক্তিতে আসে এবং সেখানে কিন্তু শর্ত দেওয়া হয়। শর্তের মধ্যে বলা হয় ইরানের উপর থেকে পশ্চিমা বিশ্বের সকল নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে, এর বিনিময়ে ইরান এমন কিছু করবে না যাতে সে পরমাণু শক্তি অর্জন করতে পারে কিংবা এই রিলেটেড কোনো ধরনের গবেষণা শেয়ার পরিচালনা করবে না। তো এরপর থেকে হচ্ছে মোটামুটি এই চুক্তিটা কয়েক বছর চলে এবং ইরানের উপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা তখন সরতে থাকে, ইরান অর্থনৈতিকভাবে সামনে আগাতে শুরু করে। কিন্তু এরপরে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন, মানে 16 সালের দিকে, ক্ষমতায় আসার কিছুদিন পরে তিনি 2018 সালে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেন
এবং বের করে নিয়ে যাওয়ার সময় তিনি এইটা বলেন যে এই চুক্তিটা খুব একটা কঠোর চুক্তি হয়নি এবং এই চুক্তির ফলে আলটিমেটলি যেই উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে না। মানে ইরান গোপনীয়তার ভিত্তিতে এখনও সেই পারমাণবিক গবেষণা চালিয়েই যাচ্ছে এবং তার এই শক্তি অর্জনের ব্যাপারটা থামানো যায় না। সুতরাং এই চুক্তিতে কোনো কাজ করবে না। তিনি চুক্তি থেকে বেরিয়ে গিয়ে আবারও ইরানের উপর কঠিন কঠিন বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে এবং এইবার নিষেধাজ্ঞা এতটাই কঠোর আকার ধারণ করে যে কয়েক বছরের ভিতরে ইরানের মুদ্রাস্ফীতি বেড়ে যায়, দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, মানে কি বলবো, মানে সকল ধরনের অর্থনৈতিক চাপে ইরান তখন পড়তে শুরু করে। এবং তারপর থেকে বুঝতেই পারতেছেন যদি সে চাপের মধ্যে থাকে তাহলে এই চাপের বিপরীতে গিয়ে ইরান কিন্তু গোপনে গোপনে তাদের শক্তি বৃদ্ধির কাজ তারা বজায় রাখবেই এবং এই শক্তি বৃদ্ধির কাজ বজায় রাখার প্রমাণ পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় ইরানের বিভিন্ন বিজ্ঞানীর উপর হামলা চালিয়েছে, বিভিন্ন স্থাপনার উপর হামলা চালিয়েছে এবং এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। কিন্তু এখন এতদিন পরে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবার একটা ঘোষণা করলেন যে এখন ইরানকে নতুন একটা চুক্তির মধ্যে আসতেই হবে। মানে ওই যে গোপনীয়তার ভিত্তিতে যে পারমাণবিক কার্যক্রম সেটা তারা বন্ধ করতেই হবে। হয়তোবা তিনি টের পেয়েছেন বা কোনো খবর পেয়েছেন যে ইরান গোপনীয়তার ভিত্তিতে এই শক্তি তারা অনেক বেশি হয়তো অর্জনের পথে আছে। তো এই যে এখন একটা এক্সট্রা চাপ প্রয়োগ করা যে আপনাকে চুক্তির মধ্যে আসতেই হবে এবং যদি সে চুক্তিতে না আসে তবে ইরানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং এই রিলেটেড একটা চিঠি লিখে জানিয়েছে খামেনিকে। এবং খামেনি এই চিঠি পাওয়ার পর তিনি দেখেছেন যে আমাদের সাথে এই নিয়ে তো দীর্ঘদিন যাবৎ খেলাধুলা হচ্ছে, এই বারবার তারা বলে যে গবেষণা কইরো না, তারপর আবার নিষেধাজ্ঞা দেয়, তারপর আবার এই চুক্তি থেকে বেরিয়ে যায়। তো এইরকম খামখেয়ালিপনার ভিতর দিয়ে গেলে তো আসলে আমাদের যে অস্তিত্ব সেটা তো ঠিকঠাক থাকে না, আমরা কি ওরা যা বলবো আমরা তাই শুনবো নাকি? এই জন্য এই চিঠির জবাবে তিনি বলেছেন আমরাও প্রস্তুত, যদি যুক্তরাষ্ট্র এখানে কোনো হামলা চালায় আমরাও আমাদের শক্তিমত্তা অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনাতে হামলা চালাবো এবং এই শক্তি ইরানের আছে। এই যে দেখেন মানে মারাত্মকভাবে একটা বোল্ড যে একটা রিভার্ডাল দেয়া, এইটা সে কেন দিতে পারলো? হয়তো ইরান ওই রকম কোনো শক্তি আসলে অর্জন করে ফেলেছে এবং বিভিন্ন জায়গা থেকে মানে যারা এই ব্যাপারগুলো নিয়ে গবেষণা করেন, এই ব্যাপারগুলো তথ্য নিয়ে ঘাটাঘাটি করেন, তারা নানান জায়গায় জানাচ্ছেন যে ইরান ওই সক্ষমতা অর্জন করে ফেলেছে। কারণ মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রায় 50,000 মার্কিন সেনাবাহিনী আছে, এরকম অনেকগুলো ঘাঁটি কিন্তু আছে এবং শুধুমাত্র সেনাবাহিনী না, নৌশক্তি, বিমান শক্তি সব কিছুই মোটামুটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এগুলো দিয়ে চাইলেই মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানে কিন্তু হামলা চালাতে পারে। মানে ইরানে হামলা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু ওই যুক্তরাষ্ট্র থেকে অস্ত্রপাতি নিয়ে আসতে হবে না, বরং মধ্যপ্রাচ্যের আশেপাশে যে সমস্ত অস্ত্রপাতি, সেনাবাহিনী বা শক্তি আছে এগুলো দিয়েই হামলা চালিয়ে ফেলতে পারবে। তার মানে একেবারে নাকের ডগাতে আছে হামলার মানে ইকুইপমেন্টগুলো। এরপরেও এইটাকে ভয় পাচ্ছে না ইরান। এখন ভয় না পাওয়ার পেছনে মূল কারণ কি হতে পারে? যেই কারণটার জন্য ডোনাল্ড ট্রাম্প অস্থির হয়ে গেছে নতুন চুক্তিতে নিয়ে আসার জন্য, সেটাই কি তাহলে ইরানের মানে মূল শক্তির জায়গা? তাহলে ইরান কি আসলেই এমন কোনো শক্তি অর্জন করে ফেলেছে যেটার কারণে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ক্ষেপে উঠেছেন এবং যে শক্তির বলে ইরান কঠিনভাবে জবাবও দিচ্ছে? তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে অনেকেই বলছেন যে এখানে তাহলে কি সেই সংঘাতটা বেঁধে যাবে কিনা। আসলে যদি এখন এখানে সংঘাত বেঁধে যায় তাহলে ইরানও বসে থাকবে না, ইরানও বড় ধরনের হামলা চালিয়ে দিবে। আর এই বড় ধরনের হামলা যদি চালায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তো ক্ষতির মধ্যে পড়বে। দেখেন এই যে পরমাণু শক্তি যদি বৃদ্ধি পায়, বিভিন্ন দেশ যদি পরমাণু শক্তির অধিকারী হয়, সেক্ষেত্রে পৃথিবী কি ধ্বংসের মুখে যাবে নাকি এইটা একটা মানে পাওয়ারের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করবে? এইটা নিয়ে কিন্তু বহু বিতর্ক আছে। তো আমার মনে হয় এই মুহূর্তে ইরানের যে শক্তি এবং এই শক্তির সম্পর্কিত তথ্য যেটা যুক্তরাষ্ট্র পেয়েছে, এইটা বরং আরও ইরান এবং যুক্তরাষ্ট্রের ভিতরে এই যে ক্ষমতা সেটা একটা ব্যালেন্স ক্রিয়েট করতেছে। সুতরাং সরাসরি হামলা হবে এইটা আমার আপাতত মনে হচ্ছে না, তবে এখান থেকে একটা ভালো চুক্তির দিকে যেতে পারে, যেই চুক্তিতে এইবার ইরানের বেনিফিশিয়ারি হওয়ার একটা বড় সম্ভাবনাও আছে। তো দেখা যাক কি হয়, আমরা দেখতে থাকবো। আমরা কখনোই চাই না যে মধ্যপ্রাচ্য আরও বেশি অস্থির হয়ে উঠুক, কারণ মধ্যপ্রাচ্যের যে তেল সম্পদ ওইখানে যদি এত বেশি অস্থিরতা তৈরি হয় তবে পুরো পৃথিবী কিন্তু বড় একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যাবে। আমরা দেখেছিলাম যে ইউক্রেন এবং রাশিয়ার যেই সংঘাত, এইটার ফলে পুরো পৃথিবী হচ্ছে জ্বালানি সংকটের মধ্যে পড়ে গিয়েছিল, দ্রব্যমূল্য বেড়ে গিয়েছিল, নানান ধরনের সংকটে পড়ে গিয়েছিলাম আমরা। তো সেরকম একটা বড় সংকট তৈরি হবে যদি মধ্যপ্রাচ্যে এরকম আরও কিছু ঘটে যায়। তো আমরা কোনোভাবেই এরকম বড় কিছু প্রত্যাশা করছি না, তবে আমরা চাচ্ছি এখানে একটা ব্যালেন্স ক্রিয়েট হোক এবং যদি ব্যালেন্স ক্রিয়েট হয় তবে ইরানের নেতৃত্বে কিন্তু এই জায়গায় আপনি ইসরায়েল বলেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত মানে বন্ধুপ্রতিম দেশে তারা কিন্তু একটু চাপের মধ্যে পড়ে যাবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে সৌদি আরব কিন্তু যুক্তরাষ্ট্রের এই যে হামলা চালানোর হুমকি, এইটাতে নেতিবাচক রিয়াকশন দিয়েছে। তারা বলেছেন এটা করা যাবে না। তো এই কথাগুলোই কিন্তু প্রমাণ করে তারাও হয়তো জেনেছে যে ইরান ওই শক্তিমত্তা অর্জন হয়তো করে ফেলেছে। হতে পারে যে ওই যে বললাম যে আপনারও অস্ত্র আছে আমারও অস্ত্র আছে, আপনি আমাকে মারলাম কি বসে থাকবো না। তার মানে ইরানকে যদি হামলা চালানো হয়, ইরান হয়তো তার আশেপাশে বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে দেবে। কেন সৌদি আরব না করলো? কারণ সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু ঘাঁটি আছে।
সো ইরান যদি হামলা চালায় তার প্রাথমিক টার্গেট থাকবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যেখানে ইউএসের ঘাঁটি আছে সেখানে, তার মানে আক্রান্ত হবে সৌদি আরবও। এই জন্য সৌদি আরব না করতেছে, তার মানে সৌদি আরবও জানে ইরানের সেই সক্ষমতা হয়তো হয়ে গেছে। এখন দেখা যাক বাকিটা কি হয়। আমার কাছে এইটুকুই মনে হলো, আমার কাছে মনে হলো আপনাদের ওই ইতিহাসটা নিয়ে একটু জানানো দরকার, যে কবে সেই চুক্তিটা হয়েছিল এবং চুক্তিটা কেন হয়েছিল এবং কেন চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবং আবার কেন সে চুক্তিতে ফিরতে চায়, এবং এইটা নিয়ে এখন এত বেশি উত্তেজনা। তো দেখা যাক কি হয়। আমরা চাইবো একটা শান্তিপূর্ণ পৃথিবী।